দাদিমা নিশু দুজনে যখন জিজ্ঞেস করলো মেঘা চিৎকার করছে কেন, তখন মেঘা দুজনকে ভয়ে ভয়ে হাত দিয়ে ইশারা করে বেডের দিকে দেখতে বলল। দাদিমা নিশুও মেঘার হাতের ইশারা অনুযায়ী রুমের ভেতরে ঢুকে বেডের দিকে তাকিয়ে কিছু আন্দাজ করতে পারেনি। তাই আরো কাছে যখন দেখতে গেল তখন দেখলো কতগুলো মরা কালো কালো পোকা বালিশের আশেপাশে ছড়িয়ে আছে, যা দেখে নিশু চিৎকার দিল আর দাদিমাকে ধরে একটু পেছনে গেল। এতগুলো মরা পোকা এখানে আসলো কি করে মেঘা? বলে মেঘার দিকে ফিরে দেখলো মেঘার ঠোঁট আর ঘাড়ের অবস্থা নাজেহাল। তা দেখে দাদিমা তাড়াতাড়ি মেঘার কাছে গেল, গিয়ে ভালোভাবে হাত দিয়ে চেক করতে লাগলো। মেঘা, তোর এই অবস্থা কেন? কোনো এই পোকাগুলো তোকে কামড়ায়নি তো? নিশু, দেখ তো আর কোথায় কোথায় কামড়েছে। মেয়েটার উপর থেকে বিপদ চাই না। দাদিমার কথাই নিশু মেঘাকে ভালো করে চেক করতে লাগলো। ঠোঁট আর ঘাড় ছাড়া কোথাও কামড়ায়নি, কিন্তু ওরা এটাই বুঝছে না এতগুলো পোকা এখানে আসলো কোথা থেকে। আসলো তো আসলো একেবারে মেঘার পেটে। মেয়েটাকে দেখে এখন দুজনেই মায়া হচ্ছে। এমনিতে ছোট, তার উপর 2 দিন পর পর কিছু না কিছু লেগে আছে। আর্জেন যদি এইগুলো দেখে কি কাণ্ড করবে একমাত্র উপরওয়ালাই জানে। দাদিমা তাড়াতাড়ি আর্জেনকে খবর পাঠালে বলে খবর আসে যে অনেকক্ষণ আগে আর্জেন জরুরি কাজে অফিসে চলে গেছে। তাই দাদিমা আর আর্জেনকে খবর দেয়নি। তাই ওদের একজন ফ্যামিলি ডক্টরকে কল দিয়ে আসতে বলে, কারণ যদি পোকাগুলো বিষাক্ত হয় তাহলে মেঘার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ডক্টর এসে মেঘাকে চেক আপ করে কিছু ওষুধ আর মলম দেয় আর বলে যায় যে চিন্তার কোনো কারণ নেই, 2 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। তার দাদিমা আর নিশু মেঘাকে সুপার ওষুধ খাইয়ে দেয়, মলম লাগিয়ে দেয়। এরপর তাকে রেস্ট করতে বলে রুম থেকে চলে যায়। আর এইদিকে আমাদের মেঘারানী এতক্ষণে মনের মধ্যে থাকা কথাগুলো ভাবতে থাকে। দাদিমার নিশু থাকায় কিছু বলতে পারেনি, কিন্তু এখন ভাবতেই তার বমি চলে আসতেছে, কারণ পোকাগুলো তার ঠোঁটে উঠেছিল, ভাবতে উল্টে আসতেছে। তাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। যা খেয়েছে তা বের হতে লাগলো আর সাবান দিয়ে ঠোঁটগুলো ঘষতে লাগলো, কিন্তু ঠোঁটে ব্যথা থাকায় বেশিক্ষণ সাবান আর পানি লাগাতে পারলো না। একটু ফোলা কমলেও এখন আরো লাল হয়ে গেল, আর ফুললেও পুরো অবস্থা নাজেহাল। ব্যথায় মেঘা কান্না করে দিল। তার এত সুন্দর ঠোঁটটার অবস্থা দেখে তার নিজেই ভয় করছে। যতদিন না ঠোঁটের অবস্থা ভালো হচ্ছে ততদিন সে রুম থেকে বেরই হবে না। দরকার হলে দরজা বন্ধ করে বসে থাকবে, তবুও তার এইরূপ আর কাউকে দেখাবে না। অন্যদিকে মেঘার কাণ্ড দেখে আরজান মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, মেঘার সাথে হওয়া সবকিছু আরজান তার অফিসে বসে ল্যাপটপে দেখছে। যেহেতু মেঘার পুরো রুমটা সিসিটিভি দ্বারা আবৃত, সেহেতু মেঘার সকল কর্মকাণ্ড আরজান তার নিজস্ব ফোনে বা ল্যাপটপে দেখে। কি স্নিগ্ধ পরি, আমার স্পর্শ এত সহজে ধুয়ে ফেললে, কিন্তু তাতে তো তোমারই ক্ষতি হলো। স্পর্শগুলো তো মুছতে পারলেই না, উল্টো তা আরও গাঢ় হলো। দেখলে তো আমার স্পর্শ তোমাকে শাস্তি দিতে প্রস্তুত। কথাগুলো বলেই উচ্চ স্বরে হাসতে লাগলো, আর তার হাসি পুরো অফিস রুমের চারিদিকে বাড়ি খাচ্ছে। রুজ যখন স্যারের কেবিনে ঢুকবে তখন দেখলো স্যার খুব হাসছে। এত হাসির কারণ কি বুঝতে পারলো না রুশ, কিন্তু তবুও ভালো লাগছে তার যে স্যার অনেকদিন পর মন খুলে হাসছে। হয়তো এটার কৃতিত্ব তার মেঘা ম্যাডামের। রুশ নিজেও এখন খালি খালি অনুভব করছে, ইস, যদি স্যারের মতো কেউ থাকতো তাহলে আমিও তাকে নিয়ে ভাবতাম। আসবো তো তার মনের মানুষ ঠিক করে নিয়েছে। যেদিকে তাকাই সেই দিকে শুধু ডাবল ডাবল। একা ওদের মাঝে সেই সিঙ্গেল আর কাবাবের হাড্ডি। এসব চিন্তা করছিল আর নিজের নখ কামড়াচ্ছিল। এইদিকে আরজান যে কখন থেকে তার সামনে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়ালই নেই। আরজান যখন রুশের মাথায় ফাইল দিয়ে বাড়ি মারল তখন নিজের সম্বিতে ফিরল। এবার স্যারকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঢুক গেল। কোথায় মন দিয়ে বসে আছো রুশ? এত কি ভাবছো যে ডাক দিলেও সাড়া পাওয়া যাচ্ছে না? এইভাবে কিন্তু নিজের কাছ থেকে ফোকাস হারাবে। তোমাকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশন, বুঝতেই পারছো। নিরাশ করবে না আমায়। রুশ নিজেকে স্বাভাবিক করে। ইয়েস স্যার, আপনার আশা কখনোই বিফলে যাবে না। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। গুড, যাও এখন গাড়ি বের করতে বলো, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। জি স্যার। রুশ তাড়াতাড়ি বের হয়ে গাড়ি বের করতে বলে ড্রাইভারকে।
এরপর রুশো আদ্রিয়ানের সাথে 5 স্টার হোটেলে যাওয়ার জন্য রওনা দিল, কারণ ওইখানেই ডুবাইয়ের ক্লায়েন্ট আছে যারা গতকাল রাতে হোটেলে উঠেছে। অনেক বড় একটি ডিল সাইন করার আছে, যার জন্য আদ্রিয়ান সকালেই অফিসে চলে আসছে। এর মধ্যে 2 দিন কেটে গেল, মেঘা রুম থেকে বের হয়নি, আর না কাউকে রুমে ঢুকতে দিয়েছে। খাবার বাইরে থেকে নিয়ে দরজা আটকে দিয়েছে, রুমের মধ্যে নিজেকে বন্দি রেখেছে। এতে অবশ্য বাকিদের সুবিধা হয়েছে অনেক কিছুতেই, যা মেঘার অজানা। তাই কেউ মেঘার রুম থেকে বেরোনোর জন্য বলেনি, কিন্তু কেউ রুমে না ঢুকলেও একজন মধ্যরাতে ঢুকে তার জানের যত্ন নেই। সারাদিনের ক্লান্তি মেটাই তার জানকে দেখেই। এরপর ভোর হতে হতেই আবার বের হয়ে যায়, যা মেঘার সম্পূর্ণ অজানা। সে তো তার বিরহে আছে, এই ভেবে যে তার কাছের মানুষটি একবার তাকে দেখার জন্য আসেনি। অবশ্য আসবেই বা কেন, সে তো তার বিয়ে নিয়ে ব্যস্ত, তার জন্য কি আর সময় আছে? কিন্তু না, তাকে দুর্বল হলে চলবে না। তাই একজন সার্ভেন্ট থেকে লুকিয়ে মোবাইল নিয়ে তার আব্বুকে ফোন দিয়ে সব জানায়। তার আব্বু এসব শুনে অবাক হয়, কারণ তার জানা মতে আদ্রিয়ান কখনোই এসব করবে না তার মেয়ের সাথে। কিন্তু এসব যখন করেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এইদিকে মেঘাও কান্না করছে আর বারবার তাকে নিয়ে যেতে বলছে। হয়তো তার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই তাকে আশ্বাস দেয় যে 2 দিন পর সে তাকে নিয়ে যাবে। কিন্তু মেঘার আব্বু এখনই আদ্রিয়ানের সামনে যেতে পারবে না, এতে অনেকের চোখের সামনে তার আব্বুর আসল চেহারা খোলাসা হয়ে যেতে পারে। তাই মেঘাকে ফোন দিয়ে সব ইনফরমেশন দিল, কিভাবে মেঘাকে বেরোতে হবে। সব জায়গায় তার লোক ঠিক করা থাকবে, শুধু তার কথা মতো বের হলেই হলো। এসব শুনে মেঘা খুশি হলো, মন থেকে দুঃখ প্রকাশ করলো। তবুও মরিচিকার পিছনে ছুটে তো লাভ নেই, যে তার নয় তাকে তো ছাড়তেই হবে। তাই আব্বুর সাথে একমত হয়ে পালানোর প্ল্যান বানালো। এসবই এতক্ষণ ভাবছিল, তখন নিচ থেকে ডাক আসলো দাদিমার। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও নিচে গেল, কেন ডাকছে দেখার জন্য। নিচে গিয়ে 3 জন ব্যক্তিকে দেখলো। এদেরকে চিনে বলে তার মনে হয় না, তাই জানার চেষ্টা করলো তারা কে। নিশুতি অবশ্য ওদেরকে দেখে অনেক খুশি হয়েছে। কথাই বোঝা গেল এদের মধ্যে 2 জন হলো নিশুর আব্বু আম্মু, আর একজন হলো তার বড় ভাই। কিন্তু ছেলেটি পিছু ফিরে তাকায়, চেহারা দেখতে পারলো না। তাই সামনে গিয়ে দাদিমা যখন নিশুর আব্বু আম্মুর সাথে পরিচয় করাতে লাগলো, তখনই 2 জন তেমন একটা আগ্রহ প্রকাশ করলো না মেঘার সাথে পরিচিত হতে। মনে হচ্ছে 2 জনই বিরক্ত তার প্রতি। দাদিমা যখন ছেলেটির সাথে পরিচয় করাতে লাগলো, তখন মেঘা ছেলেটির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকালো, কারণ ছেলেটি তার চেনা চেনা মনে হচ্ছে। বেশিরভাগ চোখগুলো তার খুব পরিচিত। এসব যখন ভাবছিল, তখন ছেলেটি হাত বাড়িয়ে, हाय मायाबिनी, আমি নিদ্র খান, নাম তো सुना ही होगा। হঠাৎ করে ছেলেটির কথা শুনে মেঘা ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো, কারণ ছেলেটির কণ্ঠ চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ করে দাদিমার ডাকে তার দিকে ফিরল। বুড়ি, এই হচ্ছে আদ্রিয়ান, এর ফুপ্পি আর ফুপ্পা। আর এই যে এটা হলো তোর নিশুদির বড় ভাই নিদ্র। আর নিদ্র, ওর কথা তো তোদেরকে বললাই হয়েছে, আমার আরেক নাতি। মা, তুমিও না, যাকে তাকে নিজের নাতি বানিয়ে দাও। শোনো, এসব আহ রুমানা, কোথায় কি বলছো তা একটু দেখে বললো। আর ভুলে যেও না আদ্রিয়ান কেন তোমাকে এখানে এনেছে। হ্যাঁ, উচিত কথা বলতেই তো সব দোষ আমার। ধুর, এই চলো তো তুমি। বলেই রুমানা তার হাজবেন্ড নুমান খানকে নিয়ে গেল। অবশ্য নুমান আর রুমানা কেউই মেঘাকে তেমন একটা সহ্য করতে পারে না, এর অবশ্য যথেষ্ট কারণ আছে। ওরা যখন নিজেদের ঠিক করার রুমে চলে গেল, তখন নিশু খেয়াল করলো নিদ্র মেঘার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশু থেকে এই চোখের দেখাটা অদ্ভুত ঠেকলো, কারণ তার ভাই সহজে কারোর দিকে এরকম দৃষ্টিতে তাকায়নি। হ্যাঁ, সে একজন ফ্ল্যাট বয়, যার জন্য নিশু তার ভাইকে এই একটা ব্যাপারে অনেক বিরক্ত হয়। কিন্তু সে যদি মেঘার সাথেও এমন করে, তাহলে না, তার ভাইকে আটকাতে হবে। এই ভাইয়া, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, কিছুক্ষণ পরই তো হলুদের অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ নিশু, এই তো যাচ্ছি। আর তুই এখনো ফেসিয়াল শুরু করিসনি? তোর হবু বর তো তোকে এই রূপে দেখে আর বিয়ের আসরেই আসবে না, তখন তো আবার আমার পেছনেই পড়বি সেই দুর্ভিক্ষণের কান্না নিয়ে। ভাইয়া, নানুদি, তুমি কিছু বলবে ভাইয়াকে? দাদু ভাই, কেন শুধু শুধু মেয়েটাকে উস্কাচ্ছ কেন বলো তো? এমনিতেই কালকে মেয়েটার
সে যাই হোক, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু পরেই হলুদের ফাংশন শুরু হবে। নিশুরে, তোর স্বভাব আর বদলালো না, সেই কাউকে না কাউকে তোর দিকে নিস। সমস্যা নেই, আমারও টাইম আসবে। কথায় আছে না, আপনা টাইম আয়েগা। বলে নিদ্র শয়তানি হাসি দিল। এরপর মেঘার দিকে এক পলক তাকিয়ে চোখ মেরে উপরে উঠে গেল। আর মেঘা নিদ্রর কার্যকলাপে বিরক্ত হলো। কি ছেলে রে বাবা, এই ছেলে তো ফ্লার্ট করতে চাইছে। এমনিতেই নিজের চিন্তায় ঘুম আসছে না, আর এখন একমাত্র কাজ হচ্ছে কোনো মতে বাড়ি থেকে বের হতে পারলেই হলো। নিশু মেঘাকে কিছু ভাবতে দেখে হালকা ধাক্কা দিল। তারপর তাকে জোর করে মেঘার রুমে নিয়ে গেল। ওইখানে হলুদের জন্য সুন্দর কারুকার্যের হলুদ কাঁচা কালারের একটি লেহেঙ্গা ঝুলানো ছিল। মেঘা প্রথম দেখেই চোখ আটকে গেল। আজকে তুমি এটাই পরবে, ঠিক আছে? আমি সিম্পলি তোমার জন্য অর্ডার করেছি। তোমার আর আমার অনেকটাই সেম ডিজাইন, শুধু কালারটা বেশ কম। আমার এটা অরেঞ্জ কালারের। কিন্তু নিশুদি, আমি কেন এরকম ড্রেস পরতে যাব? হলুদ হচ্ছে তোমার, আর ওইখানে এভাবে গেলে তো সবাই ভাববে আমারও হলুদ, তাই না? আর আমার সত্যি ভালো লাগতেছে না অনুষ্ঠানে যেতে। আমি বরং তোমাকে কিভাবে সাজাচ্ছি সেটা দেখি, কেমন? বলে মেঘা নিশুকে জড়িয়ে ধরে মুচকি হাসার চেষ্টা করলো। মায়ের খাবে নাকি আমার? শোনো, তুমি যখন আমাকে দি বলে ডাকো, তার মানে তুমি আমার ছোট বোন। আর বড় বোনের বিয়েতে ছোট বোন সাজবে না, এটা তো হতে পারে না, তাই না? কিছুক্ষণ পর পার্লারের লোক আসবে, সাজাবে তোমাদের কাছে, সুন্দর করে লক্ষ্মী মেয়ে সেজে নিবে, ঠিক আছে? ওহ নিশুদি, তুমি আমার লক্ষ্মী দিত, প্লিজ আমাকে পার্লারের লোকেদের দিয়ে সাজিও না। আমার একদম ভালো লাগে না ওদের ভূত সাজানো। এর থেকে আমি যতটুকু পারি ততটুকুই সাজবো। আচ্ছা যাও, তোমার কথা মতো ড্রেসটা পরে নিচ্ছি, কিন্তু প্লিজ আমাকে তাদের হাতে সাজাতে বলো না, প্লিজ প্লিজ প্লিজ। মেঘার ইনোসেন্ট মার্কা কথা শুনে নিশুর খুব হাসি পেল। মেয়েটা আসলেই বাচ্চা। মেঘার এত রিকোয়েস্টে নিশু আর না করতে পারলো না। তাই মেঘাকে রেডি হতে বলে সে নিজেও রুমে চলে গেল। কিছুক্ষণ পর পার্লারের মেয়েটা চলে আসবে। যেতে যেতে মোবাইলে কাউকে মেসেজ করে মেঘার আপডেটটা জানিয়ে দিল। সেও কিছু একটা পাঠালো, যা দেখে নিশুর মুখে হালকা হাসি রেখা দেখা গেল। এখন সবকিছু ভালোই হলেই হলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে রুমে গেল। সন্ধ্যার দিকে মেঘা সম্পূর্ণ রেডি হয়ে আয়নার মধ্যে নিজেকে দেখতে লাগলো। আর নিজেকে দেখে নিজেই অবাক হলো। হঠাৎ করে তাকে বড় বড় লাগছে। মুখে আলাদা এক রমণীর ভাব ফুটে উঠেছে। লেহেঙ্গার সাথে ওড়না খুব সুন্দর করে মাথায় হিজাব বাঁধলো। মুখে হালকা প্রসাধনী, কাঁচা ফুলের গহনা থাকলেও তা সে পরলো না। নিজেকে এত সাজাতে ভালো লাগছে না। একমাত্র নিশুদি বলেছে বলে, আর দাদিমা এসেও রিকোয়েস্ট করে বলে গেছে লেহেঙ্গাটা পরতে, তাই সে আর না করতে পারেনি। কারণ এই দুজনই এই কয়েকদিনে মেঘাকে অনেক আপন করে নিয়েছে, যার জন্য তাদেরকে না করার মতো সাহস আর দেখালো না। কালকে তো চলে যাবে, আজ নয় তাদের এই ইচ্ছেগুলো পূরণ করে যাক। এসবই ভাবছিল, তখনই দরজায় টোকা পড়ে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখলো দাদিমা দাঁড়িয়ে আছে, হাতে কিছু গহনার বাক্স। মেঘাকে দেখতেই দাদিমা, মাশাআল্লাহ, আমার বুড়িটাকে যে কি সুন্দর লাগছে, বলে রুমে ঢুকে গহনার বাক্সটা টেবিলে রেখে মেঘার মাথা ধরে কিছু দোয়া দৌড় পরে দিল। এরপর হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে মেঘাকে মন ভরে দেখতে লাগলো। আসলে মেয়েটাকে আজ খুব বড় লাগছে, আর কি মায়ের না চেহারাটাই। কিরে বুড়ি, তুই ফুলের গয়নাগুলো পরিসনি কেন? নিশু দেখলে কিন্তু রাগ করবে। আসলে দাদিমা, আমার ফুলের গহনা ভালো লাগে না, তাই পরিনি। এমনিতেই তো দেখো ঠিক লাগছে, আর কিছু পরার দরকার নেই। কি যে বলিস না, সে যাই হোক, দেখতো এই গয়না পছন্দ হয় কি না। একটি সুন্দর ডায়মন্ডের নেকলেস মেঘার গলায় পরিয়ে দিয়ে আয়নার মধ্যে দেখতে লাগলো। মেঘা হঠাৎ করে এত দামি গহনা পরাতেই চমকে গেল। দাদিমাকে নিষেধ করলো, দাদিমা কোনো কথা শুনলো না, উল্টো চোখ গরম করে মেঘাকে থামিয়ে দিল। মেঘাও আর কিছু বলল না। এরপর দাদিমা মেঘাকে নিয়ে স্টেজে গেল। মেঘা চারিদিকে অবাক চোখে তাকাতে লাগলো। স্টেজটা বাইরের বাগানে করা হয়েছে।
খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজে নিশু নানা রকম ফটোশ্যুট করছে। নিশুকে দেখেই মেঘার হঠাৎ করে বুকের মধ্যে তোলপাড় হতে লাগলো, কারণ নিশু তো কালকে আদ্রিয়ানের অর্ধাঙ্গী হয়ে যাবে। এই কয়েকদিন ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নিলেও এখন আর নিতে পারছে না। যতই হোক, আদ্রিয়ানের সব কিছু অভিনয় হলো, তার অনুভূতিগুলো তো অভিনয় ছিল না। সে তো তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আদ্রিয়ান এইরূপ বদলানো দেখে বুঝতে পারলো আদ্রিয়ানের শুধু হাতের পুতুল সে। এসব ভাবতে ভাবতে দাদিমা স্টেজে নিয়ে আসলো মেঘাকে। মেঘা নিশুকে জড়িয়ে ধরে তাকে শুভেচ্ছা জানালো। নিশুও মেঘাকে এইরূপ সাজে দেখে অনেক খুশি হলো। এরপর একসাথে অনেকগুলো ছবি তুললো। কিছু কিছু শুধু মেঘার একা তুলো, তাও আবার জোর করিয়ে। ফটোশ্যুট শেষ হলো। একে একে সবাই নিশুকে হলুদ লাগিয়ে দিতে লাগলো। মেঘাও তখন স্টেজ না থেকে একটু দূরে কর্নারে গেল। হঠাৎ করে কারোর আগমন ঘটলো তার নিকট, তাই সঙ্গে সঙ্গে যখন ফিরে দেখলো তখনই চমকে একটু পিছনে গেল। সামনের ব্যক্তিটি মেঘার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সুন্দর কেন লাগছে মেয়েটিকে? নাকি সে সুন্দর বলেই সুন্দর লাগছে? মায়াবিনী, তোমাকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর সেজে আসলে যে কেউ যদি তোমাকে দেখে হার্ট অ্যাটাক করে, তার দায়ভার কি তুমি নিবে? নিদ্রর এরূপ কথা শুনে মেঘা বিরক্ত বোধ করলো। এই লোকটাকে একদম সহ্য করতে পারে না। কেমন করে জানি তাকিয়ে থাকে, মনে হয় খেয়ে ফেলবে ভাব। হ্যাঁ দাদিমা, আমি এখানে, এই তো আসছি। ভাইয়া আমাকে দাদিমা ডাকছে, আমি আসছি। বলেই মেঘা কেটে পড়লো সেই জায়গা থেকে। মেঘার এরূপ কাণ্ড দেখে রাগে চল শক্ত করে ফেলো। তাকে ইগনোর করছে নিদ্র খানকে, এইরূপ অপমান। যত ইগনোর করার করে নাও আজকে মায়াবতী, কারণ কালকে সূর্যের রশ্মির মতোই আমার জীবনেও তুমি আলো হবে। সারা জীবনের জন্য আমায় করে ফেলবো তোমায়। এখন শুধু রাত নামার বাকি। কালকের সূর্য উদয় আমার নামে হবে মায়াবিনী। বলে নিদ্র অদ্ভুতভাবে হাসতে হাসতে নিশুর কাছে গেল। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু এই অনুষ্ঠানের আদ্রিয়ানের কোনো ছায়াও দেখা যায়নি। দাদিমা থেকে শুনলো যে আদ্রিয়ানের জরুরি কোনো কাজ পড়েছে, যার জন্য সে আসতে পারেনি। মেঘা থেকে বিষয়টা অদ্ভুত ঠেকলো। যার হলুদের জন্য এত আয়োজন, সেই নেই। ব্যাপারটা খুব হাস্যকর। যার হলুদ তার খবর নেই, প্রতিবেশীর লহকাণ্ডের শেষ নেই। অনেকক্ষণ ধরে মেঘা অনুষ্ঠানে থাকায় পাগুলো ব্যথা হয়ে গেছে, আর অনেক জোরে গান বাজানোতে মাথাটাও ধরেছে খুব। তখন নিদ্রকে বাহানা দিয়ে দাদিমার কাছে ছিল। দাদিমা যেখানে সেখানে গিয়েছে, মেঘাও তার পিছু পিছু ছিল। এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাই বাড়ির ভিতরে একদম উপরে নিজের রুমে চলে গেল। সবাই বাইরে থাকায় ভেতরে তেমন কাউকে দেখা গেল না, শুধু কয়েকজন কেয়ারটেকার ছাড়া। মেঘা ওইদিকে ভ্রুক্ষেপ না করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। রুমে ঢুকে দেখলো সবকিছুই অন্ধকার, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে যখন রুম থেকে বের হয়েছিল দাদিমার সাথে, তখন রুমের লাইট অন ছিল। তাহলে অফ হলো কিভাবে? হয়তো কেয়ারটেকার কেউ অফ করেছে, কিন্তু যখনই সে লাইটের সুইচ অন করতে যাবে তখনই কেউ দরজা বন্ধ করে মেঘার হাতের কবজি টেনে নিয়ে দেওয়ালে মিশিয়ে দিল। হঠাৎ এরূপ হয় মেঘা চিৎকার দিয়ে উঠল, কিন্তু বাইরে সাউন্ড বক্স বাজায় কেউ তার চিৎকার শুনতে পেল না, শুধুমাত্র সামনের ব্যক্তিটি ছাড়া। মেঘা ভয়ে যখন ছটফট করছিল তখন সামনের ব্যক্তিটি মেঘার গালের সাথে সেই ব্যক্তির গাল মেশালো। হঠাৎ করেই ঠান্ডা অনুভব হলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু যখন চোখ মেলল তখন সামনে তাকিয়ে দেখলো রুম অন্ধকার, আর কারোর আভাস পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি রুমে লাইট অন করে সব জায়গা চেক করে দেখলো কেউ নেই। তাহলে কিছুক্ষণ আগে তার সাথে কে ছিল? নাকি হ্যালুসিনেশন হচ্ছিল? কিন্তু স্পর্শগুলো তো তাজা, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখলো কেউ বাইরে আছে কিনা, কিন্তু দেখলো কেউ নেই। এদিক দিয়েই একজন মেয়ে সার্ভেন্ট যাচ্ছিল। তখন মেঘা জিজ্ঞেস করলো যে এদিকে কাউকে যেতে দেখেছে কিনা, বা তিনি কি মেঘার রুমে ঢুকেছিল কিনা, কিন্তু সার্ভেন্টের উত্তরে বুঝতে পারলো সে ঢুকেনি, আর কাউকে ওইদিকে যেতেও দেখেনি। মেঘা এরূপ উত্তর শুনে হতাশ হলো। এরপর সার্ভেন্টকে তার কাছে যেতে বলে মেঘা নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলো। চেঞ্জ করে এরপর যখন মুখের প্রসাধনী ধোয়ার জন্য ওয়াশরুমের মিররের মধ্যে চোখ পড়লো, তখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, কারণ বাম গালে প্রায় অনেকখানি হলুদ লেগে আছে। তার যতটুকু মনে পড়ছে সে হলুদ লাগায়নি, আর না কাউকে লাগাতে দিয়েছে। নিজের মনের সাথে যুদ্ধ করে এতক্ষণ অনুষ্ঠানে ছিল, কিন্তু আর ভালো লাগছিল না দেখে
হলুদ নিয়েও আর মাতামাতি করেনি, সবসময় দাদিমার পাশেই ছিল। তাহলে কি মনের ভুলে কেউ লাগিয়ে দিয়েছে? হয়তো হতে পারে। এরূপ ভাবনার মাঝেই কিছুক্ষণ আগে হওয়া ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল। এরপর আর মাথা না ঘামিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিল। প্রচণ্ড ক্লান্ত লাগছে, তাই আর দেরি না করে শুয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ ভোরে এই বাড়ি ছেড়ে তার আব্বুর সাথে চলে যাবে। কিছুক্ষণ না ঘুমালে হবেই না। এমনিতেই কয়েকদিন ধরে শরীরটা দুর্বল লাগছে। মানসিক যন্ত্রণা উপরে প্রকাশ না করলেও ভেতরে ভেতর ভীষণ পীড়া দিচ্ছে, যা শরীরেও প্রভাব পড়েছে, আর পারছে না নিতে। এসব ভাবতে ভাবতে কখন যে বেডে শুয়ে পড়লো নিজেই জানে না। সাথে সাথে ঘুমিয়ে তলিয়ে গেল। মেঘা যখন ঘুমিয়ে গেল তখন বারান্দা থেকে কেউ বেরিয়ে এসে মেঘার পাশে বসলো। এরপর মেঘার কানের লতিতে ওষ্ঠ দ্বারা স্পর্শ করলো। এতে মেঘা ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল। কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে উঠে গেল। এরপর ঠোঁটের রহস্যময় হাসি দিয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে গেল। কালকে ভোরের অপেক্ষা করছে নতুন কিছু ঘটার। সময়টা ভোর 4:30। চারিদিকে মধুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেই আওয়াজ মেঘের কানেও পৌঁছালো। ঘুমটা হালকা হয়ে উঠল। আস্তে আস্তে চোখ মেলে চারিদিকে বোঝার চেষ্টা করলো। এরপর হঠাৎ করে কিছু মনে পড়ে তাড়াতাড়ি লাফ দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো এই বাড়ির সার্ভেন্টদের ড্রেস পরে। আগে থেকেই এই ড্রেস লুকিয়ে রেখেছিল মেঘা। কাল যখন সবাই ব্যস্ত ছিল তখন একজন সার্ভেন্টের রুমে লুকিয়ে ঢুকেছিল। এরপর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসে, সাথে একটি বাটন ফোনও, যাতে তার একটি সিম ঢুকিয়েছিল শেষ রাতের দিকে। এরপর তার আব্বুকে মেসেজ দিতে গিয়ে দেখলো আগে থেকে অন্য একটা নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু এই সিমের নম্বর তো শুধুমাত্র তার আব্বু জানে, আর তো কেউ নয়। মেসেজ ওপেন করে দেখে যে তার আব্বুর ফোন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই এই নম্বর দিয়ে তাকে মেসেজ পাঠিয়েছে আর তাকে আজ ভোরেই বের হতে বলেছে। বাইরে গেলে চুপিসারে বেরিয়ে যেতে বলো, আর যখন বেরোবে তখন রাস্তার বাম দিকে আসতে বলো। আর তার ঠিক একটু দূরেই গাছের আড়ালে তার আব্বুর ঠিক করা কালো রঙের একটি গাড়ি থাকবে। মেঘা যা বোঝার বুঝে গেল। বর্তমান সে তাড়াতাড়ি নিজেকে তৈরি করে বেরিয়ে গেল। বাড়ি কেউই জেগে নেই, তাই তেমন কোনো অসুবিধা হলো না। যখন বাড়ির দরজার দিকে গেল তখন দেখলো কোনো প্রহরী নেই। বিষয়টা অদ্ভুত লাগলো। বাইরে এসেও কোথাও কাউকে দেখতে পেল না। হয়তো আব্বু কোনোভাবে প্ল্যান করে লোকগুলোকে সরিয়েছে, তাই সেই দিকে আর মাথা না ঘামিয়ে সোজা বের হয়ে গেল। যখন মেন গেট দিয়ে বের হবে তখন পিছু ফিরে বাড়িটিকে আরেকবার পর্যবেক্ষণ করলো। দীর্ঘ 3 মাস এই বাড়িটিতে কাটিয়েছে সে, তাই ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এই বাড়িটিকে নিজের বাড়ির মতোই ভেবেছিল, সাথে বাড়ির মালিককেও। কিন্তু এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেল। চোখের কোণে অশ্রুরা ভিড় করলো, কিন্তু নিজেকে ধাতস্থ করে বেরিয়ে গেল। পিছে ফিরে তাকিয়ে লাভ নেই। সকাল 11টা। সূর্যের প্রকোপ বাড়তে লাগলো উত্তাপ। বেশ উত্তাপ হয়ে আছে আবহাওয়া, সাথে পরিবেশটাও গরম হয়ে আছে। সেই গরমের প্রকোপ কারোর গায়ে লাগছে তো কারোর গায়ে হিম শীতলের ছোঁয়া। মেঘা আপাতত বসে আছে বলে ভুল হবে। তাকে বেঁধে রাখা হয়েছে গোল আলিশান খাটে। মুখে কোনো রকম প্রসাধনী ছিটে ফোটাও নেই। অনেক ছোটাছুটির চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। হাতের দড়ির দিকে তাকিয়ে দেখলো হাতের চামড়া ফেটে রক্ত পড়ছে। আজ তার একটা ভুলের কারণে এই জায়গায় সে কি করে যে এই ব্লান্ডারটা করলো, ভোরের কথা ভাবতে লাগলো। বাইরে যখন গেট থেকে বেরিয়ে বাম দিকের রাস্তায় হেঁটে কালো গাড়িটি দেখতে পেল, তখনই বুঝে গেল এটি তার আব্বুর বলা গাড়িটি। তাই কোনো কিছু যাচাই বাছাই না করেই সে গাড়িটিতে উঠে গেল। দরজা খোলাই ছিল, কিন্তু যখন উঠল তখন সেখানে পরিচিত কেউই ছিল না। তার আব্বুকেও দেখতে পেল না। তার জানা মতে তার আব্বুর নেওয়ার কথা ছিল, কিন্তু তখনই পাশ থেকে কেউ একজন মেঘার নাকে একটা স্প্রে করলো। হঠাৎ এমন হতে মেঘা কিছুই বুঝলো না, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চারিদিকে ঘোলা দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর কেউ একজন তার মাথাটা কুলে রাখলো আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বলল। আদ্রিয়ান,
দেখলি তো, সিংহের রাজ্য থেকেই সিংহহীনকে বশ করে নিয়ে যাচ্ছি, আর তুই কিচ্ছুই করতে পারলি না। সব সময় তুই জিততে পারবি না। এইবার তোর কলিজার ওপর হাত দিয়েছি, দেখি কিভাবে আমার হাত থেকে তাকে বাঁচাস। আর মাত্র কয়েক ঘন্টার পর সে চিরদিনের জন্য আমার হয়ে যাবে, আর কোনোদিনও তুই মায়াবতীর টিকিটাও পাবি না। কথাগুলো বলতে বলতেই মেঘার দিকে তাকালো সেই লোকটি, যে মেঘাকে এত কষ্ট করে এইভাবে নিয়ে এসেছে। অনেক বেগ পেতে হয়েছে এর জন্য, কিন্তু শত কষ্ট পানি হয়ে গেল যখন মেঘাকে তার নিকটই দেখলো। প্রাপ্তির হাসি হাসলো। এখন শুধু আসল কাজ বাকি, দ্রুত করতে হবে, নইলে সব প্ল্যান ভেস্তে যাবে। মেঘা সম্পূর্ণ জ্ঞানে থাকলো, কিছু কথা কানে স্পষ্ট বাড়ি খাচ্ছিল। এই মুহূর্তে এসব মনে করছে আর নিজেকে দোষারোপ করছে। কেন যে তার আব্বুকে ফোন না করে বের হয়েছিল কি জানে। এখন পড়েছে বিপদে। আদৌ কি কেউ জানে সে কিডন্যাপ হয়েছে? অবশ্যই এটাকে তো কিডন্যাপ বলে না। নিজে নিজে যে গাড়িতে উঠে তাকে কি কেউ কিডন্যাপ বলে? এটা তো সে ফাঁদে পড়েছে। সেই ফাঁদের বিষয়টা শুধু সে জানে, আর তো কেউ নয়। হঠাৎ করেই নিজেকে অসহায় মনে হচ্ছে। মন থেকে বারবার আদ্রর কথা আসছে, কিন্তু আজও তো এখন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। সে আদৌ বাড়িতে আছে কি নেই তার খবর কি আর রাখবে? রাখবে না তো। আব্বু তো জানে না সেই বাড়ি থেকে তার মেয়ে বেরিয়ে গেছে। এখন সে কিভাবে পালাবে এখান থেকে? পালাতেই তো চেয়েছিল, যার জন্য এখন তাকে বেঁধে রাখা হয়েছে। আগেরবার যে লোকটি তাকে কিডন্যাপ করেছিল সেই লোকটি আবারও তাকে কিডন্যাপ করেছে। মানুষটিকে সচক্ষে এখনও পুরোপুরি দেখেনি, কারণ মুখে রুমাল বাঁধা। আর তার থেকে বড় কথা, লোকটি নাকি এখন তাকে বিয়ে করবে। এটা শুনেই তো মেঘার কলিজার পানি শুকিয়ে গেল। কি করবে সে? কিছুই বুঝতে পারছে না। দুইজন মেয়ে সার্ভেন্ট দিয়ে কোনো মতে লাল একটু বেনারসি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আছে। কোনো প্রসাধনী লাগাতে দেয়নি। এতে ওই লোকটি আর বাধা দেয়নি। তার কথা হলো যতটুকু হয়েছে এতেই কাজ চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই দুইজন সার্ভেন্ট এসে মেঘাকে জোর করে নিচে নিয়ে যায়। এতে মেঘা হোঁচট খেলেও কেউ আগ্রহ প্রকাশ করেনি, পায়ে ব্যথাও পেয়েছে। নিচে গিয়ে দেখে একজন কাজী আর দুইজন কালো কোট পরা দুটো লোক বসে আছে। বোঝা যাচ্ছে এরা উকিল। এরপর মেঘাকে জোর করে অচেনা লোকের পাশে বসিয়ে দিল। মেঘা উঠতে চাইলে লোকটি মেঘার হাত চেপে ধরে। মেঘার চিৎকারে পুরো হলরুমের দেওয়ালগুলো কেঁপে উঠছে। কাজী যখন বলল, মেয়ে তো মনে হয় বিয়েতে রাজি না, এমন বিয়ে করানো তো আমার পক্ষে। আর বলতে পারল না। অচেনা লোকটি পকেট থেকে গান বের করে কাজীর মাথায় নিক্ষেপ করে ধরল। আপনাকে বেশি কথা বলা হয়নি, যা বলা হয়েছে তাই করেন। কাজী ভয়ে আর কিছু বলতে পারেনি, বিয়ে পড়ানো শুরু করলো। এইদিকে মেঘা চিৎকার করছে দেখে লোকটি মেঘার গলায় গান ধরে রাখলো। এতে মেঘা ভয় পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। কি এক পরিস্থিতিতে পড়ে গেল সে। এখন এই লোকটাকে বিয়ে করতে হবে তার। কাজী যখন কবুল বলতে বলে তখন মেঘা চুপ করে থাকে, কোনো মতেই কবুল বলে না। লোকটি যখন মেঘাকে কিছু বলতে যাবে তখনই কোথা থেকে গোলাগুলির আওয়াজ হতে থাকে। লোকটি তাড়াতাড়ি মেঘাকে নিয়ে দাঁড়িয়ে যায়। কাজের উকিলগুলো নিজেদের প্রাণ রক্ষার জন্য সোফার নিচে লুকিয়ে পড়ল। দরজা দিয়ে আজিয়ান পুরো কিলার রূপে দুই হাতে গান নিয়ে ঢুকলো। এরপর পুরো ভিলেনি ইসমাইল দিয়ে মেঘা আর ওই লোকটার দিকে তাকিয়ে, কিরে শালা, তোরা আমার পিচ্চি বউটাকে নিয়ে এত টানাটানি করিস কেন? আমার বউকে আমি এখনো ভালোভাবে টানাটানি করতে পারি নাই, আর তোরা কি করছিস? আবার বিয়ে করাচ্ছিস? দম আছে মাইরি তোদের। আদ্রিয়ানের এরূপ কথাতে অচেনা লোকটি ঘাবড়িয়ে গেল, কারণ আদ্রিয়ানের তো এখানে আসার কথা না। আদ্রিয়ান কেন? কারোরই এখানে ঠিকানা পাওয়ার কথা না। এটা একটা সিক্রেট বাড়ি, যা শহর থেকে প্রায় অনেকটাই দূরে, আর প্রায় জঙ্গলের ভেতরে ওর এই গুপ্ত সাম্রাজ্য। না না, এখন মেঘাকে তুলে দিলে চলবে না। তার মায়াবতীকে তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাকে কিছু করতেই হবে। তাই মেঘার গলায় বন্দুক নিক্ষেপ করলো। এখন এটাই একমাত্র পন্থা। কি বললি তুই? তোর পিচ্ছি বউ নাকি পিচ্ছি রক্ষিতা, যাকে এই 3 মাস নিজের কাছে রেখেছিস, কিন্তু কোনো বাড়তি পরিচয় ছাড়াই? আর কি যেন বললি? বউ? হাসালি। চুপ কর শালা। সে আমার বউ হোক আর রক্ষিতা, আমার সম্পত্তি সে। অনেক আগেই ওকে আমি নিজের নামে করে নিয়েছি। তার কৈফিয়ত আমি তোকে দেব না। তার বোঝাপড়া একান্তই আমার আর আমার বউয়ের মধ্যে থাকবে। মেঘা এতক্ষণ আদ্রিয়ানকে দেখে খুশি হলো,
এখন আদ্রিয়ানের পুরো কথাটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রিয়ান তাকে প্রথমে পিচ্চি বউ বলাই অবাক হয়েছিল, কিন্তু যখন রক্ষিতা উচ্চারণ করলো তখন চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আদ্রিয়ান তাকে রক্ষিতার সাথে তুলনা করেছে, এটা ভাবতেও তার কষ্ট হচ্ছে। সে যাই বল, তুই আমাকে ভুলাতে পারবি না। আমি যতদূর জানি নিশির সাথে আজ তোর বিয়ে। তাহলে নিজের হবু বউকে রেখে এখানে কি করিস? তুই তোর হবু বউয়ের কাছে যা, আর আমাকে আমার হবু বউয়ের কাছে থাকতে দে। এসেই যখন পড়েছিস তখন আমাদের বিয়েটা দেখেই যা। মেঘাকে নিয়ে সামনে আগাতে লাগলে পিছন থেকে কেউ সে লোকটির বাম হাতে গুলি করলো।